বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে তো অলরেডি বুঝেই গেছেন যে আজ আমি নেটফ্লিক্সের বহুল আলোচিত থ্রি বডি প্রবলেম সিরিজের দ্বিতীয় এপিসোডটি ব্রেকডাউন করতে যাচ্ছি। তো বন্ধুরা, প্রথম এপিসোডের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কিংবা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন, কারণ এই ভিডিওতে আমি শুধু 2 নম্বর এপিসোডটি নিয়ে আলোচনা করব। আর যদি আপনি প্রথম এপিসোডটি না দেখে থাকেন তাহলে এই এপিসোডটি বুঝতে আপনার রীতিমতো কষ্টই হবে, তাই আমারই কমেন্ট আপনি আগের এপিসোডটি দেখে আসেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। কাহিনী শুরু হয় আগের প্রথম এপিসোডের শেষ দৃশ্য থেকে। আমরা দেখি আগের রাতের আকাশ, যেটি পুরো বিশ্ব দেখেছে, এবং সব নিউজ চ্যানেলগুলোতে শুধু এটি দেখানো হচ্ছে যে আসলে এটি কিভাবে ঘটলো। এই সময় সোল ওয়েনজির বাড়িতে ছিল, তারা দুজনেই খবর দেখছিল। তখন ওয়েনজি সোলকে জিজ্ঞাসা করে আসলে এটি কিভাবে ঘটতে পারে। সোল তার থিওরি দিয়ে বুঝিয়ে দেয় যে আকাশে আসলে এমন কিছুই ঘটেনি, কারণ এই ব্লিঙ্কিং কোনো স্যাটেলাইট বা টেলিস্কোপ দেখতে পায়নি। এর মানেটা হচ্ছে এটি একটি ধোঁকাবাজি যেটি কেউ করেছে, কিন্তু কিভাবে করেছে সেটা কেউ জানে না। পরের দৃশ্য আমরা দেখি ওগি যে ন্যানো ফাইবার ইনোভেশন করছে সেটি আসলে কি। আমরা জানতে পারি যে এই ন্যানো ফাইবার হলো মানুষের চুলের চেয়েও 300 গুণ পাতলা, এটা মানুষের খালি চোখে দেখা একেবারে অসম্ভব, এবং যেটি একটি স্টিলের চেয়েও মজবুত ছিল। আমরা দেখি একটি ফাইনাল টেস্ট চলছে, যেখানে একটি ডায়মন্ড রাখা হয়েছে এবং ডায়মন্ডটির মাছ দিয়ে ন্যানো ফাইবারের সূক্ষ্ম সুতোগুলো দিয়ে এপার ওপার করা হচ্ছে। ফাইনাল রেজাল্টে দেখা যায় হীরের মতন কঠিন পদার্থগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে, এবং সেই টেস্টটি সফল হয়। এটা দেখে কোম্পানির সবাই খুশি ছিল, কিন্তু ওগি না। আমরা দেখি ওগি এখনো সেই কাউন্টডাউনটি দেখতে পাচ্ছে, এবং এখন তার হাতে সময় আছে মাত্র 7 মিনিট। ওগি কিছু বুঝতে পারছিল না যে সে কি করবে। সে সবাইকে বলে দেয় যে এই ন্যানো ফাইবার বানানো বন্ধ করতে হবে এবং কোম্পানি থেকে বেরিয়ে আসে। আসলে ওগি খুব ভয় পেয়েছিল, তার মনে হচ্ছিল সে মারা যাবে, কারণ সেই অজানা মেয়েটি বলেছিল যে যদি এই কাউন্টডাউন 0 পৌঁছে যায় তাহলে মৃত্যু নিশ্চিত। কিন্তু যেই মুহূর্তে সে ন্যানো ফাইবার বানানো বন্ধ করার ঘোষণা করে, ঠিক তখনই কাউন্টডাউন বন্ধ হয়ে যায়। এটা দেখে ওগি স্বস্তির নিঃশ্বাস ফেলে, এখন পর্যন্ত সেই অজানা মেয়েটি যা যা বলছিল সব সত্যি প্রমাণিত হয়েছে। ঠিক তখনই ওগির সামনে ক্লারেন্স এসে উপস্থিত হয়। সে নিজের পরিচয় দেয় এবং বলে আমাদের একে অপরকে সাহায্য করতে হবে। তখন তারা দুজন ক্লারেন্সের অফিসে চলে যায়, যেখানে ক্লারেন্স ওগিকে কিছু প্রশ্ন করে, যেমন সে কি মাইক এভান্সকে চেনে। ওগি না উত্তর দেয়। আমরা এখান থেকে এটাও জানতে পারি যে মাইক এভান্স হলো পৃথিবীর সবচেয়ে বড় অয়েল কোম্পানির মালিক। ক্লারেন্স জিজ্ঞাসা করে তুমি কোম্পানিকে ন্যানো ফাইবার বানাতে নিষেধ করলে কেন। তখন ওগি তাকে সবকিছু খুলে বলে যে সে একটি কাউন্টডাউন দেখতে পাচ্ছে এবং এক অজানা মেয়ে এসে তাকে ন্যানো ফাইবার বন্ধ করতে বলে, এবং তারপর থেকে সে কাউন্টডাউনও থেমে যায়। ক্লারেন্স তাকে সে রাতে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে সে অজানা মেয়েটি ওগির সাথে দেখা করেছিল। কিন্তু অবাক করার বিষয় হলো ফুটেজে শুধু ওগিকেই দেখা যায়, মেয়েটি গায়েব ছিল। তবে ওগি সিগারেট সে মেয়েটি জ্বালিয়ে দিয়েছিল সেটি ফুটেজে ধরা পড়ে, ক্লারেন্স ওগির কথা বিশ্বাস করছে। এখান থেকে এটাই বোঝা যায় যে যত বিজ্ঞানী মারা গিয়েছে তারা ওগির মতোই কাউন্টডাউন দেখছিল। তাদের মধ্যে থেকে যারা কাজ ছেড়ে দিয়েছিল তারা বেঁচে গিয়েছিল, আর বাকিরা মারা গিয়েছিল। প্রথম এপিসোডে যে বিজ্ঞানীর মৃত্যু হয়েছিল সে তার বাড়ির দেওয়ালে কাউন্টডাউনের মতো কিছু একটা লিখে গিয়েছিল। আসলে সেটি তার দেখা কাউন্টডাউন ছিল, যেটা সে বিজ্ঞানীও দেখতে পাচ্ছিল, এবং শেষ পর্যন্ত তারও মৃত্যু হয়। পরের দৃশ্যে আমরা দেখি ওগি ছোলকে কল করছে, কিন্তু ছোল দুজন মেয়ের সাথে তো রিল্যাক্স নিয়ে বিজি। যেমনটা আমি আগে বলেছিলাম যে এই লোকটির জীবনে শুধু চিল ছাড়া কিছুই নেই। পরের দিন যখন ওগি নিজের বাড়ির দরজা খোলে তখন দেখে ছোল তার বাড়ির বাহিরে ঘুমিয়ে আছে, অর্থাৎ সে গত রাতে হ্যাংওভার হয়ে গিয়েছিল। আর তারপর ওগির মিসড কল গুলো দেখে তার বাড়ির সামনে এসে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে যায়। ছোল ওগিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ওগি তখন তাকে বলে কাউন্টডাউন থামানোর জন্য ন্যানো ফাইবার প্রজেক্ট বন্ধ করতে হয়েছে, এবং এখন তাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা চলছে। ওগি বলে তাকে ছোলের দরকার ছিল, কিন্তু ছোল তো নিজের চিল নিয়ে ব্যস্ত। ওগির মতে ছোলের শিশুসুলভ আচরণ এখনো শেষ হয়নি। আগে যখন তার সম্পর্কে ছিল তখন ওগির কাছে এটি ভালো লাগতো, কিন্তু এখন আর নয়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে বদলাতে হয়। ওগি সেটি বুঝতে পেরেছে। দৃশ্য পরিবর্তন হয়। সময় 1967 সাল, স্থান ইনর মঙ্গোলিয়া, চায়না। এখানে দেখানো হয় রেড কোস্ট বেস, যেখান থেকে পৃথিবীর বাইরে কোনো ইন্টেলিজেন্সের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য রেডিও ডিস্কের মাধ্যমে বারবার সিগন্যাল পাঠানো হচ্ছে। এখানে ওয়েনজি তার সহকর্মী ইয়াংকের সাথে বসে রয়েছে। সে বলে এই বেস থেকে বহু বছর ধরে মেসেজ পাঠানো হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর মেলেনি। এই অবস্থাকে সে ফার্মি প্যারাডক্স বলে। সে ব্যাখ্যা করে ফার্মি প্যারাডক্স আসলে একটি প্রশ্ন থেকে এসেছে। এটি বিখ্যাত বিজ্ঞানী এনরিকো ফের্মি তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছিলেন। প্রশ্নটি ছিল আমাদের এই মহাবিশ্ব তো
বিশাল অসংখ্য তারকা রয়েছে, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের পৃথিবীর মতোই আরো গ্রহ রয়েছে যেখানে আমাদের মতো কিংবা আমাদের চেয়েও ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন থাকতেও পারে। তাহলে তারা কোথায়? কেন আজ পর্যন্ত তাদের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি, যা আমি প্রথম এপিসোডের প্রথমে বলেছিলাম। এই প্রশ্নটাই হচ্ছে ফার্মি প্যারাডক্স। ওয়েনজি বুঝতে পারে আমাদের ট্রান্সমিটার থেকে যে সিগন্যাল পাঠানো হচ্ছে সেটি অনেক দুর্বল, তাই হয়তো আমরা কারোর সাথে যোগাযোগ স্থাপন করতেই পারছি না। ওয়েনজি এক সিদ্ধান্তে পৌঁছায়, সূর্যের মাধ্যমে তারা তাদের সিগন্যালকে আরো বেশি শক্তিশালী করতে পারবে। অর্থাৎ বেসটি যদি সূর্যের দিকে তাক করে সিগন্যাল পাঠায় তাহলে সূর্যের সাহায্যে সেই সিগন্যালটি আরো বেশি এমপ্লিফাই হয়ে কোনো না কোনো এলিয়েন স্পিসিসের কাছে পৌঁছাতে পারবে। কিন্তু বেজের ইনচার্জ এই কাজটি করতে অনুমতি দেয় না। তবু এনজি তার উল্টোটা করে ফেলে। সে রেডিও ডিস্ক সূর্যের দিকে ঘোরায় এবং রেডিও মেসেজ সূর্যের দিকে পাঠায়। এর মানে এবার ট্রান্সমিশন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। এবার দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে, যেখানে দেখা যায় জিন আবারও সেই ভিআর হেডসেটটি পরে গেমে প্রবেশ করে। এবার গেমের পরিবেশ ছিল বরফে ঢাকা, যেখানে সে তার গেমের দুটি ক্যারেক্টার কাউন্ট এবং তার ফলোয়ারের সাথে দেখা করে। এই গেমটি ছিল খুবই রিয়ালিস্টিক, তাই জিন গেমটি খেলতে খুবই এক্সাইটেড ছিল। সে নিজের গেমের নাম দেয় কপারনিকাস। কাউন্ট তাকে বলে যে তার মিশন হলো এই দুনিয়া অর্থাৎ এই গেমের জগতের রহস্য সমাধান করা। এই মুহূর্তে জিনের লেভেল 1 ছিল। তো চলুন বন্ধুরা এক নজরে এই গেমটি একটু বুঝে নেই, যাতে ভিডিওটি বুঝতে আপনাদের একটু ইজি হয়। এই গেমে দুই ধরনের যুগ বা এরা চলে। একটি হলো স্টেবল এরা, যেখানে আবহাওয়া শান্ত থাকে, সবকিছু স্বাভাবিক চলে। আরেকটা হলো কেওয়াটিক এরা, যেখানে আবহাওয়া অত্যন্ত চরম হয়ে যায়, যেমন প্রচন্ড গরমে মানুষ পুড়ে মারা যেতে পারে বা ভয়ানক ঠান্ডায় কোনো মানুষ বরফে জমে গুড়িয়ে যেতে পারে। মানে কেওয়াটিক এরাতে কোনো সভ্যতা টিকেই থাকতে পারে না। এই গেমে যে খেলোয়াড় প্রবেশ করে তাকে এখানকার রাজাকে সূর্যের গতি সম্পর্কে তথ্য দিতে হয়, মানে সূর্য এখানে কিভাবে চলবে তা সঠিকভাবে বলে দিতে হয়। এই তথ্যের ভিত্তিতে রহস্য সমাধান হবে যে কখন স্টেবল এরা আসবে আর কতক্ষণ থাকবে। যদি খেলোয়াড় এই রহস্য সমাধানে ব্যর্থ হয় তাহলে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যায়। এখন পর্যন্ত 136টি সভ্যতা ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। এই গেমে এআই ক্যারেক্টারদের কাছে কেওয়াটিক এরাতে বেঁচে থাকার জন্য একটা উপায় রয়েছে, তারা নিজেদের বাঁচাতে পারে যাতে স্টেবল এরাতে আবারও সার্ভাইভ করতে পারে। মানে এখানে এআই ক্যারেক্টারদের মৃত্যু হয় না। এই সার্ভাইভাল প্রক্রিয়াটির নাম হচ্ছে ডিহাইড্রেট অ্যান্ড হাইড্রেট। ডিহাইড্রেট অবস্থায় আমরা দেখি এই ক্যারেক্টারদের শরীর সংকুচিত হয়ে যায়, শুধু মোটা ত্বক বা স্কিন থেকে যায়, যেটাকে যত্ন করে রাখা হয়। মানে এই প্রক্রিয়ায় তারা মরে না, বরং নিজেদের রূপান্তরিত করে নেয় সেই স্কিনে। যখন স্টেবলেরা ফিরে আসে তখন এই স্কিনগুলোকে ভিজানোর জন্য পানিতে ফেলে দেওয়া হয়, আর এই প্রক্রিয়ায় বলে হাইড্রেট। পানিতে ভিজে এই স্কিনগুলো আবার জীবিত হয়ে ওঠে। আপাতত এই এপিসোডে গেম নিয়ে এতটুকুই দেখানো হয়েছে। তো এবার মূল কাহিনীতে ফিরে আসা যাক। কাউন্ট সিভিলাইজেশন 137-এ জিনকে স্বাগতম জানায় এবং বলে এখন সময় কেওয়াটিকিরা। সে নিজেকে একটি পিরামিডের দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সূর্য অনেক জোরে সামনে চলে আসে। ওরা তিনজন জিন, কাউন্ট এবং ফলোয়ার একটি পাথরের আড়ালে আশ্রয় নেয়। ঠিক তখনই কাউন্ট বলে এই পাথরের ছায় শুধু দুইজনের জায়গা রয়েছে। সে তখন তার ফলোয়ারকে স্যাক্রিফাইস করতে বলে, মানে নিজেকে কোরবান করতে বলে। তখন আমরা দেখি ফলোয়ার নিজেকে কিভাবে ডিহাইড্রেট করে ফেলে। সে মাটিতে শুয়ে পড়ে এবং আস্তে আস্তে তার পুরো শরীর চুপসে যেতে শুরু করে। তারপর এক সময় তার পুরো শরীর চুপসিয়ে শুধুমাত্র খালটি থেকে যায়। এরপর যখন সূর্য ঢলে যায় তখন তারা সেই পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে এবং কাউন্ট তার স্কিনটিকে ফোল্ড করে জিনকে দিয়ে দেয় এবং বলে যখন স্টেবল এরা আসবে তখন ওরা তাকে রিহাইড্রেট করে তুলবে। এখানে কাউন্ট একটি লাইন বলে, অর্থাৎ আমাদের মধ্যে যদি একজন বাঁচে তাহলে আমরা সবাই বাঁচবো। বন্ধুরা এই লাইনটি মনে রাখবেন, কারণ এই লাইনটার ভবিষ্যৎ এপিসোডে একটা ইম্পর্টেন্স মিনিং আছে। এইসব দেখে জিন হেডসেটটি খুলে গেম থেকে বেরিয়ে আসে এবং সেই হেডসেটটি জ্যাককে দেখায়। জ্যাক হেডসেটটা পরে এবং রীতিমতো সেও অবাক হয়ে যায়। আসলে এই গেমটা এতটাই রিয়েলিস্টিক যে অকল্পনীয়। ঠিক তখনই একটি মেয়ে যার হাতে একটি তলোয়ার ছিল এবং এসে বলে জ্যাক তোমাকে তো এখানে কেউ ইনভাইট করেনি। এ বলে সে এক চোটে তার গলা কেটে ফেলে। জ্যাক ভয়ে হেডসেটটি খুলে ফেলে এবং বলে এই গেমটা একেবারেই নর্মাল নয়, কারণ ও যখন গেমে ছিল বাস্তবের মতো অনুভব করছিল। সে বলে এই টেকনোলজি বর্তমান সময় থেকে কমপক্ষে 150 থেকে 200 বছর এগিয়ে, কারণ এতে কোনো স্ক্রিন ছিল না, না ছিল কোনো হেডফোন জ্যাক, না ছিল চার্জিং পোর্ট। জ্যাক আরো বলে যদি এই গেম কোনো কোম্পানি বানাতো তাহলে তাদের ব্র্যান্ডিং অবশ্যই থাকতো। তখন জিন বলে ভিয়েরা মারা যাওয়ার আগে এই গেমটি খেলছিল, সে গেমের মিশন বোঝায়, এই গেমের সূর্যের মুভমেন্ট প্রেডিক্ট করতে হয়। তখন জ্যাক বলে না, এই গেম শুধুমাত্র এমন বোরিং মিশনের জন্য বানানো হয়নি, এর পিছনে নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য রয়েছে। এবার একটা ইন্টারেস্টিং সিন চলে আসে। পাওয়া যায় ক্ল্যারেন্স জিনের ফোন হ্যাক করে ফেলেছে এবং নিজের অফিস থেকে জিন এবং জ্যাকের সব কথা শুনছে। মানে এখন ক্ল্যারেন্সও সেই হেডসেটটি সম্পর্কে জানতে পেরেছে। পরের সিনে দেখা যায় জ্যাক তার বাড়িতে আসে, সেখানে একটি বক্স পায় যার মধ্যে একই হেডসেটটি ছিল এবং একটি কার্ড যাতে লেখা ছিল উই ইনভাইট ইউ টু প্লে
জ্যাক হেডসেটটি পরে গেমে এন্টার করে এবং তাকে গেমের ইন্ট্রোডাকশনও দেখানো হয়। অন্যদিকে ক্লারেন্স নিজের স্ত্রী কবরের সামনে বসে আছে। সেখানে সেই অজানা মেয়েটিও চলে আসে যে আগে ওগির সাথে দেখা করেছিল। তাদের মধ্যে কথোপকথন থেকে বোঝা যায় যে ক্লারেন্সের স্ত্রী ক্যান্সারে মারা গিয়েছে। মেয়েটি বলে তার বাবাকেও একজন তার মাথায় গুলি করে হত্যা করেছিল এবং এখন সে তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে আছে। ক্লারেন্স তার কথা অদ্ভুত মনে করে, তাই সে সেখানে চলে যায়। পরে দেখা যায় যে মেয়েটি মিথ্যা বলছে, কারণ সেখানে এমন কারো কবরই ছিল না। সেখানে শুধু একটাই কবর ছিল, যার জন্ম 1905 এবং মৃত্যু 1909, মানে একজন ছোট বাচ্চার কবর ছিল। পরের দৃশ্য আমরা উইল ডাউনিং কে দেখি, যে এইমাত্র জানতে পেরেছে যে তার স্টেজ 4 প্যানক্রিয়াস ক্যান্সার হয়েছে এবং তা ইতিমধ্যে পুরো শরীর ছড়িয়ে পড়েছে। ডাক্তার বলেছে তার হাতে বড়জোর 2 থেকে 6 মাস সময় আছে। এই দৃশ্যটি খুব ছোট হলে উইলের অসহায়তা দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি ভাবুন, কেউ আপনাকে আপনার মৃত্যুর 2 মাস আগে এসে এভাবে বলে যদি আপনার হাতে আর মাত্র 2 মাস সময় আছে, তাহলে আপনার কেমন মনে হবে? সেই রকমই উইলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। উইল এই খবরটা জ্যাককে জানায় এবং জ্যাক খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। তবে সে উইলকে সাহস দেয় এবং বলে হাল ছেড়ে দিও না। এরপর আমরা দেখি জিন আবার গেম খেলছে। এবার সে রাজার সামনে দাঁড়িয়ে। কাউন্ট তার একটা পদ্ধতির মাধ্যমে রাজাকে বলে কেওয়াটেকেরা আগামী 8 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর 33 বছরের জন্য স্টেবল এরা চলে আসবে। কিন্তু জিন বলে কাউন্ট যে পদ্ধতিটা ব্যবহার করছে তার পিছনে কোনো লজিক বা সায়েন্স নেই, সে শুধু এমনি এমনি ভবিষ্যৎবাণী করছে। তবুও রাজা কাউন্টের কথা বিশ্বাস করে। এই গেমে সময়কে ফাস্ট ফরওয়ার্ড করাও সম্ভব, তাই জিন মাটিতে হাত রেখে সময়কে ফাস্ট ফরওয়ার্ড করে আর সঙ্গে সঙ্গে 8 দিন কেটে যায়। মানে এখন স্টেবল এরা চলে এসে গেছে। রাজা সবাইকে রিহাইড্রেট করতে বলে, তাই সব সৈন্য ডিহাইড্রেট স্কিনগুলোকে পানিতে ফেলে দেয় এবং আমরা দেখি মানুষরা সত্যি সত্যি রিহাইড্রেটের মাধ্যমে জীবিত হয়ে যাচ্ছে। এটা দেখে জিন তার ফলোয়ারকে পানিতে ফেলে এবং সেও বেঁচে ওঠে এবং সেখানকার পরিবেশটা এতটাই ভালো ছিল যে একদম বসবাসযোগ্য। কিন্তু তখন হঠাৎ সূর্য অদৃশ্য হতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে সেখানে তীব্র তুষার ঝড় আসতে থাকে এবং সবাই বরফে জমে যেতে থাকে। জিন তার ফলোয়ারকে বাঁচানোর চেষ্টা করে। যখনই সে তার ফলোয়ারকে খুঁজে পায় তখনই সে বরফে জমে যায় এবং গুড়িয়ে টুকরো টুকরো হয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যায়। তারপর সামনে চলে আসে সোপান নামে একটি মেয়ে। এই সেই মেয়ে যে তলোয়ার দিয়ে জ্যাকের গলা কেটেছিল, কারণ জ্যাক সেখানে ইনভাইট ছিল না। সোপান একজন এআই ক্যারেক্টার। সে বলে সিভিলাইজেশন 137 ধ্বংস হয়ে গেছে। তবে জিন ঠিকই বলেছিল, কাউন্টার প্রেডিকশনের পিছনে কোনো যুক্তি ছিল না। তাই জিন এখন লেভেল 2 তে চলে আসে। তবে এবার জিনকে বিজ্ঞান এবং যুক্তির সাহায্যে এই সিভিলাইজেশনকে বাঁচাতে হবে। তখন দেখা যায় আকাশে 3টি সূর্য। জিনকে এই 3টি সূর্যের মুভমেন্ট প্রেডিক্ট করতে হবে। এখানে আবার একটি ইন্টারেস্টিং সিন চলে আসে, যেখানে দেখা যায় যে এই গেমটি কারো সুপারভিশনে চলছে, মানে কেউ এই গেমের প্রতিটি দিক নজর রাখছে। পরের দৃশ্যে আমরা দেখি ক্লারেন্স তার বস ওয়েডি এর সঙ্গে কথা বলছে। ক্লারেন্স বলে মাইক এভান্স নামের লোকটি খুবই অদ্ভুত, তার টাকা অনেক অদ্ভুত অদ্ভুত জায়গায় ইনভেস্ট করা আছে। ক্লারেন্স আরো বলে সম্প্রতি আকাশের যা ঘটেছিল ঠিক এমন কিছু 1977 সালে ঘটেছিল, যা ওহাইও স্টেট ইউনিভার্সিটি ডিটেক্ট করেছিল। তখন এটাকে ওয়াও সিগন্যাল বলা হয়েছিল, কারণ বিজ্ঞানীরা যখন এই সিগন্যালটি দেখেছিলেন তখন সবার মুখ থেকে শুধু একটাই শব্দ বেরিয়েছিল, ওয়াও। সবাই এই সিদ্ধান্তে এসেছিল যে এটি কোনো বহির্জাগতিক এলিয়েন সিভিলাইজেশন থেকে মেসেজ পাঠানো হয়েছিল। ক্লারেন্স বলে এই মেসেজটিকে কেউ ডিকোড করতে পারেনি, এতে কি লেখা ছিল তা কেউ বোঝেনি। এই সিগন্যালটি শুধু ওয়াইও স্টেট ছাড়াও আরো একটি অবজারভেটরি ধরতে পেরেছিল, যেটা ছিল চীনে। ক্লারেন্স আরো বলে মাইক এভান্স তখন অর্থাৎ 1977 সালে চীনে বসবাস করত। এরপর দৃশ্য চলে যায় 1977 সালে। এই সময় কালচারাল রেভলিউশনের শেষ হয়ে গিয়েছিল, যেটা শুরু হয়েছিল 1966 সালে এবং শেষ হয়েছিল 1977 সালে। সবকিছু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। যেখানে আগে এপিসোডে দেখানো হয়েছিল যে গাছ কাটা হচ্ছিল, সেখানে এখন মাইক এভান্স আবার নতুন করে গাছ লাগানো শুরু করেছে। এভান্স একটি পাখি প্রজাতিকে রক্ষা করার চেষ্টা করছিল। তার মতে আমরা গাছ কেটে পাখিদের জগৎ ধ্বংস করে ফেলেছি এবং অনেক পাখি প্রজাতি এখন প্রায় বিলুপ্তের পথে। সে কারণে সে এই এলাকায় গাছ লাগানোর চেষ্টা করছে। এবং তখন ভিভেঞ্জি নামে এক মহিলা তার সহকর্মী ইয়াং এর সঙ্গে নিয়ে ইভান্সের সাথে দেখা করতে আসে। আসলে তারা এমন একটি জায়গা খুঁজছিল যেখানে একটি রেডিও অ্যাস্ট্রোনমি ল্যাব তৈরি করা যাবে এবং ইভান্স যেখানে গাছ লাগাচ্ছিল সেই জায়গাটি বেস কর্তৃপক্ষ দ্বারা ফাইনাল করা হয়েছিল। কিন্তু যখন ওয়েনজি ইভান্সের কথা শুনে তখন সে একটু চিন্তায় পড়ে যায়। ওয়েনজি ইভান্সের ঘরে একটি বই দেখে যার নাম ছিল সাইলেন্ট স্প্রিং। এই বইটি ওয়েনজি আগেও পড়েছিল। এই বইটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে
একটি, যার মধ্যে লেখা ছিল মানুষ পরিবেশকে নিজেদের সুবিধার জন্য ধ্বংস করছে এবং ভবিষ্যতে এটা মানবজাতির জন্য বিপজ্জনক হয়ে উঠবে। ওয়েনজি সেই বই থেকে একটি লাইন বলতে থাকে, ইন নেচার নাথিং এক্সিস্ট অ্যালোন, মানে প্রকৃতিতে কিছু একা অস্তিত্ব রাখে না, সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত। যেমন একটি গাছের জন্য সূর্যের আলো দরকার হয় এবং সেই গাছটি কিছু প্রাণী খায় এবং সেই প্রাণীগুলোকে আবার অন্যরা খাদ্য হিসেবে গ্রহণ করে, এভাবে সবকিছু একে অপরের সাথে কানেক্টেড। ওয়েনজি তখন এভান্সকে বলে সে তার বেজে রিকোয়েস্ট করবে যাতে এই জায়গাটি ল্যাব না বানানো হয়, কারণ ল্যাব তৈরি হলে আবার সেই গাছগুলো কেটে ফেলা হবে। তারা দুইজন হ্যান্ডশেক করে আর তাদের মধ্যে এক ধরনের কানেকশনও আমরা বুঝতে পারি। এখন যেহেতু কালচারাল রেভলিউশন শেষ হয়েছে তাই চীনে ধীরে ধীরে পরিবর্তন আসছে। ওয়েনজি এরপর এক মেয়ের সঙ্গে দেখা করে যে প্রথম এপিসোডে রেড গার্ড ছিল এবং বেল্ট দিয়ে ওয়েনজির বাবাকে মারধর করে মেরে ফেলেছিল। ওয়েনজি অবাক হয়ে তার দিকে দেখে, আসলে এই মেয়েটি যা করেছে সেটির জন্য তার মধ্যে কোনো বিন্দু মাত্র অনুশোচনা বোধ নেই। এরপর ওয়েনজি বেজে ফিরে এসে কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে তার মনিটরে একটি মেসেজ চলে আসে যেটা বর্তমান সময়ে ক্ল্যারেন্স ওয়েনজিকে বলেছিল, কিন্তু ওয়েনজি এই মেসেজটির ব্যাপারে কাউকে কিছু বলে না এবং এটি এমন ভাবে দেখানো হয় যে এই মেসেজটি পাঠিয়েছে কোন এক এলিয়েন সভ্যতা, মানে রেড কো স্পেস থেকে পাঠানো সিগন্যাল সত্যি কোনো গ্রহে পৌঁছে গিয়েছে। মেসেজে লেখা ছিল, আমরা তোমাদের মেসেজ পেয়েছি কিন্তু তোমরা ভুলেও এই মেসেজের রিপ্লাই দিও না। যদি তোমরা রিপ্লাই করো তবে আমরা পৃথিবীতে এসে সবকিছুর উপর আধিপত্য শুরু করে দিব। এই মেসেজ পড়ে ওয়েনজি কিছুক্ষণ চিন্তায় পড়ে, তবে সে সেই সব অতীতের কথা স্মরণ করে যে এই নিষ্ঠুর পৃথিবী তার সাথে কি না কি করেছে। সে ঠিক এখনই তার বাবার খুনিকে নিজের চোখে দেখেছে, যার মধ্যে ন্যূনতম অনুতাপ বোধটুকু নেই। মানে কালচারাল রেভলিউশনের সময় ওয়েনজি এমন অনেক কিছু দেখেছে যার ফলে তার মানবতার উপর বিশ্বাস একেবারেই উঠে গেছে। তাই সে একটি সিদ্ধান্ত নেয় এবং একটি মেসেজ পাঠায়, তোমরা চলে এসো, আমরা নিজেদের রক্ষা করতে পারবো না, আমি চাই তোমরা পৃথিবীতে এসে রাজত্ব করো, আমি তোমাদের সাহায্য করব। এবং এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। আসলে এই এপিসোডটি যথেষ্ট ছিল যে কাউকে এই সিরিজের সঙ্গে হুক করার জন্য। আমার মতে যে কোনো সিরিজ ভালো কিনা সেটি জাজ করার জন্য কমপক্ষে সিরিজটিকে 2টি এপিসোড পর্যন্ত সময় দেওয়া উচিত, বিশেষ করে যখন কোনো সিরিজ নতুন কোনো সেটআপ করার চেষ্টা করে। কারণ প্রথম থেকে 3য় এপিসোডের মধ্যে এমন একটা নকশা তৈরি করা হয় যেটির কারণে এপিসোডের চরিত্র এবং গল্পের সাথে আমরা সহজে কানেক্ট হতে পারি। যেমন এই সিরিজের প্রথম এপিসোডে শুধু একটি সেন্স অফ মিস্ট্রি দেখানো হয়েছিল, কিন্তু এই এপিসোডে কিছু রহস্যের পর্দা উন্মোচন করা হয়েছে। যেমন অনেক ট্যালেন্টেড বিজ্ঞানী কাউন্টডাউনের কারণে মারা যাচ্ছিল, মানে কেউ একজন বিজ্ঞান ধ্বংস করতে চাইছে। ওগির ন্যানো ফাইবার প্রজেক্ট কারোর জন্য বিপজ্জনক ছিল, তাই সেটি বন্ধ করে দেওয়া হয়। বাকি বিজ্ঞানীরা হয়তো এমন কিছু জানতেন বা বানাচ্ছিলেন যা কারোর জন্য বিপজ্জনক। সাথে সাথে এই এপিসোডটি আরো কিছু রহস্য রেখে যায়। সেই মেয়েটি সিসিটিভি ফুটেজ থেকে কিভাবে অদৃশ্য হয়ে গেল। জ্যাক যখন জিনকে বলে এই ভিডিও গেমের আসল উদ্দেশ্য অন্য কিছু, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো ওয়েনজি এলিয়েনদের সঙ্গে কথা বলল, তাহলে কি এখন যা কিছু হচ্ছে সবকিছু এলিয়েনরাই করছে? আর যদি তারাই করে থাকে তাহলে কিভাবে করছে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে নেক্সট এপিসোডগুলোতে। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেইন সহজে পেয়ে যান। আর যদি এই ভিডিও থেকে সিরিজ সম্পর্কে আরো নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিন। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে টিউন, 1 মিনিট সিনেমা। থ্যাংক ইউ।